সংগ্রামী মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, এদেশের কিংবদন্তি রাজনীতিক নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক জনাব উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এলাহি নেওয়াজ খান, নিউজের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক জনাব বাসির জামাল, বাংলা মিশনের প্রধান সম্পাদক আমার বন্ধু ডক্টর আব্দুল হাই সিদ্দিক সহ সমাগমী ভাই বোনেরা, সুধী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই বিষয় স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতত্ত্ব এবং আমাদের করণীয়। আগামীকাল 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব গণমাধ্যম দিবস। এবার দিবসটির মূল প্রতিপাদ্য শেপিং এ ফিউচার এট পিস, বাংলায় শান্তিময় ভবিষ্যৎ তৈরি করা। বাংলাদেশের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জবাবদিহি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। বিশ্ব গণমাধ্যম দিবসের উদ্যোক্তা ইউনেস্কো। তবে এ দিবসটি পালনের পেছনে প্রেরণা ছিল আফ্রিকার একদল সাংবাদিকের গৃহীত উইনহোক ঘোষণা। 1991 সালের 3 মে নামিবিয়ার উইনহোক শহরে আফ্রিকার সংবাদপত্র সাংবাদিকদের এক সম্মেলনে একটি স্বাধীন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। 1991 সালের 3 নভেম্বর ইউনেস্কো উইনহোক ঘোষণার প্রতি সাড়া দিয়ে প্রতি বছর 3 মে তারিখটিকে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে সুপারিশ পাঠায়। 1993 সালের 20 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ইউনেস্কোর সুপারিশ গ্রহণ করে 3 মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম এর বৈশ্বিক সম্মেলন হয়েছে 4 থেকে 5 মে জাম্বিয়ার লুসাকায়। ইউনেস্কো এবং জাম্বিয়ার সরকার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। একটি শান্তিময় পৃথিবী করতে হলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা যে অপরিহার্য, সেটাই এবারের প্রতিবাদের মূল সুর। বিশ্বের অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং চুক্তির বুদ্ধিমত্তার যুগে তথ্যের সঠিকতা যাচাইয়ের চ্যালেঞ্জগুলো লুসাকা সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। 2026 সালে দাঁড়িয়ে সাংবাদিকতা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক এবং ক্রমবর্ধমান ডিজিটাল নজরদারি এক সন্ধিক্ষণে, তখন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ভিন্ন এক গুরুত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। যা নির্দেশ করেছেন আমি মনে করি এগুলোই করণীয়। আমরা পোস্ট ট্রুথ যুগে বসবাস করছি, সত্যোত্তর কালে বসবাস করছি। এই যুগে অনেক চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য। এই অপতথ্যের যে চ্যালেঞ্জ আজকে বৈশ্বিক চ্যালেঞ্জ, এটা শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার চ্যালেঞ্জ। আমাদেরকে সম্মিলিতভাবে এটা মোকাবেলা করতে হবে। তবে সত্যের শক্তি কিন্তু অসাধারণ। সত্য কিন্তু স্বয়ং প্রকাশ। মিথ্যা সাময়িক, এটা ভাইরাল হয়, এটা মুখরোচক, এটা মানুষ সহজে এর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু অপতথ্য, মিথ্যা পরাজিত হবে এবং সত্য ভাস্বর হবে। আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো একটু লিখে এনেছি। নানা কারণে ইদানিং সভা সমিতিতে খুব একটা যাই না। আজকের অনুষ্ঠানে এলাম এর কারণ আলোচ্য বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং সাংবাদিকদের ইউনিয়নগুলোর ফেডারেশন বিএফইউজে মিলে এগুলো ঠিকভাবে হাইলাইটেড হবে না, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে দীর্ঘ সময় বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার মঙ্গল হোক। মহাসচিব, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক আজকের অনুষ্ঠানের অন্যতম আলোচক, অনর্বশ্য বক্তা, একটু আমি যা বক্তা আমরা শুনেছি, দেশের অন্যতম প্রধান কবি, মিশন নজরুল গবেষক, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল রশিদ,
কিছুক্ষণ আগে জন্য বক্তব্য রেখেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব বাংলা মিশনের সম্মানিত উপদেষ্টা ডক্টর আব্দুল রাহিম সিদ্দিক, বিশ্ব গণমাধ্যম ব্যক্তিত্ব কলামিস্ট এবং ঢাকা সংবাদের সাবেক জনাব এলএন ইসমান সাজু, আজকের এই অনুষ্ঠানের প্রবন্ধ প্রিজ পুরস্কার প্রাপ্ত সাংবাদিক, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদার আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত মহাসচিব বন্ধু বাচির জামাল, পিএফজের সংগ্রামী সংগঠনের সম্পাদক এরফান রাহিদ, আজকের সঞ্চালক খুরশিদ আলম সহ সম্মানিত আলোচকবৃন্দ, শ্রুতিবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে আজকের যে সেমিনার, সেটার আলোচ্য সূচি স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপদত্ত এবং আমাদের করণীয়। প্রথমে আমাকে ধন্যবাদ জানাতে হয় মূল প্রবন্ধ উপস্থাপক সৈয়দ আব্দুল আহমদকে নিখুঁতভাবে অত সুন্দর করে তিনি কিভাবে এই অপতথ্য সত্যকে গ্রাস করছে সেটা তিনি তুলে ধরেছেন। আপনার বক্তব্যের পর বক্তব্য দেওয়ার আর বেশি সুযোগ নেই, উনি সব তুলেছেন। তো আমি উনি যে কথাগুলো বলে গেছেন সেটার বিশ্লেষণগুলো, সেটার প্রমাণগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। বর্তমান বিশ্বেরটা ভয়াবহ সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই অপতথ্য বা মিস ইনফরমেশন। বাংলাদেশের প্রেক্ষাপটেও এই অপতথ্য আর নিছক একটা ডিজিটাল সমস্যা নয়, বরং এটি পরিণত হয়েছে একটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংকটে। এটা না থামানো গেলে জাতীয় সংকট হয়ে পড়তে পারে। এই যে ডিজিটাল বা প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বা এখানে প্রবেশাধিকার সহজ হওয়ায় সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক প্রতিনিয়ত তথ্য ছড়ানোর মাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাস সৃষ্টি করছে, যারা মানুষের ইজ্জত সম্মান কেড়ে নিচ্ছে, মানুষের নানা ধরনের অধিকার গোপনীয়তাগুলো ধ্বংস করে দিচ্ছে, নানাভাবে মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন করছে। এই জিনিসটি আমাদের মধ্যে মহোদয় দায়িত্ব নেওয়ার পরে সামনে তুলে আনবেন, যেটা আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলাম। এটার অবস্থা কোথায় দাঁড়িয়েছে? টিডব্লিউ একাডেমির এক গবেষণায় বলছে বাংলাদেশের ক্ষেত্রে অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হল ফেসবুক, যার মাধ্যমে ৭৫% ভুয়া খবর ছড়ানো হয়। নিঃসন্দেহের কারণ এটা আমরা নিজেরাও এটা উপলব্ধি করছি। বাংলাদেশের যে তথ্য দিচ্ছে বাংলাদেশ সেটা বলা হচ্ছে 2025 সালের প্রথম 3 মাসে বাংলাদেশে 837টি অপতথ্যের ঘটনা শনাক্ত হয়েছে, যার 41% রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যে কোনো পাবলিক ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোষ্ঠী, মতাদর্শ বা দলকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা ডিসইনফরমেশন এর মধ্যে যেন আমরা একটা বসবাস করছি, যেখানে মিডিয়াগুলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মেল ইনফরমেশনে ভরপুর। এই ইনফরমেশন ডিসঅর্ডার বা তথ্য বিশৃঙ্খলা একেবারে আমাদেরকে ঘিরে ধরেছে, যার কারণে আমরা এই সাবজেক্টের উপর আজকে বিএফজি নিউজে জোর দিয়েছি। মনে রাখবেন,
সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন একটি প্ল্যাটফর্ম। যে কোনো সময়ে যা খুশি পোস্ট করতে পারেন, এখানে ভয়াবহতা। সুতরাং বাধাহীন অপতথ্য বা গুজব ছড়ানোর সুযোগ সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছু কিছু অপতথ্য আছে, ফেসবুকে আপনারা দেখবেন বা ইউটিউবে দেখবেন, সেগুলি দেখলে বা শুনলে মনে হয় এগুলো সত্য হলেও হতে পারে। আনপ্যারালাল লিডার যাকে বলে অভিহিত করে আমাদের দক্ষিণ বাংলার মানুষেরা, অনেকে তাকে দক্ষিণ বাংলার রক্ত বলে থাকেন। আজকে প্রধান অতিথি জনাব জহিরুদ্দিন স্বপন, তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, আমি সবাইকে সম্বোধন থেকে বিরত থাকলাম। আমি 2-3 মিনিট কথা বলবো, আমার মূল বক্তব্য আমাদের প্রধান অতিথির কাছ থেকে শুনবো। আজকে যে নির্দিষ্ট বিষয়ের উপরে সেমিনার আয়োজন করা হয়েছে, এর উপরে আপনারা একটি তথ্যপ্রধান কিনোট পেপার এখানে উপস্থাপন করা হয়েছে, সব বক্তব্যগুলো চলে এসছে। তো এরপরে আমাদের আলোচকবৃন্দ অত্যন্ত চমৎকার ভাবে আলোচনাগুলো করেছেন। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ছিল স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য এবং আমাদের করণীয়। তো সবগুলো কথাই এসছে আমি মনে করি। তারপরে আমি একটি প্রশ্ন আপনাদের কাছে মানে ছুড়ে দেই আমাদের বিবেকের কাছে, জানার চিন্তার জন্য, যে অপতথ্যগুলো কারা ছড়ায়, কেন ছড়ায় এবং এর পরিণতি কি। আমরা এই 3টি জিনিস আমাদের মাথায় রাখা দরকার। আপনারা দেখুন, আমরা বিগত 16 বছর ফ্যাসিবাদের আমলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা যারা রাজপথে এবং ভিতরে আন্দোলন করেছি, আমাদের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তখন যে গণমাধ্যমগুলো আমাদের পক্ষে কথা বলেছে, সেই কয়টি গণমাধ্যম আপনাদের কাছে যদি প্রশ্ন করি তাহলে হাতে গোনা 3-4-5টির বেশি আপনারা বলতে পারবেন না। অথচ আমাদের 34টির বেশি টেলিভিশন চ্যানেল আছে, কয়েকশো পত্রিকা আছে। যদি বলি আমরা হাতে, আপনারা বলবেন যে যদি পত্রিকা ধরেন, দৈনিক দিনকাল, সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, টেলিভিশনের মধ্যে ছিল দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, সাথে বাংলা ভিশন কিছু ছিল, এনটিভি আংশিক ছিল, আর বাকি গণমাধ্যমগুলো সব বিগত সরকারের প্রচার যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মানে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তো এর পরিণতি আমরা দেখেছি কি হয়েছে। যারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তারা মনে করেছিল বাক স্বাধীনতা হরণ করে, গণতন্ত্র হরণ করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা তাদের পরিণতি আজকে ভোগ করছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা দেয়নি, আমাদের বাক স্বাধীনতা না থাকার কারণে তারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল এবং জনগণ তাদেরকে একটি শিক্ষা দিয়ে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই, আজকে সেই শক্তিটি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য এই অপতথ্য ছড়াবে। আজকে এটি হচ্ছে অপতথ্য ছড়ানোর বড় শক্তি হচ্ছে তারা। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যে অপতথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আসছে, আজকে যে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে, ইউটিউব, এরপরে ফেসবুক, টুইটার, এরপরে এক্স, নানা মাধ্যমে আসছে। সেই অপতথ্যগুলো যাতে যাচাই বাছাই না করে আমরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অবস্থান না নেই, এক ভাই আরেক ভাইকে ঘায়েল করবার চেষ্টা না করি। এটি যদি করি তাহলে কি হয়েছে আপনারা দেখেন, যে আরেকটি ঘটনা কয়েকদিন আগেই ঘটে গেছে, যে সারা দেশে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। এই জন্য আমি বলবো যে এর দায়িত্ব আমাদের উপরও আছে। সুতরাং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং এই ক্ষেত্রে আমাদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় যথাযথ ভূমিকা পালন করবে। কারণ হচ্ছেন যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব রয়েছে, আপনারা জানেন, অত্যন্ত সাংবাদিক বান্ধব তথ্যমন্ত্রী। আমি আমার জীবনে আমি যতজন তথ্যমন্ত্রী দেখেছি, আমি বড় হওয়া পর্যন্ত আমি জহিরুদ্দিন স্বপন ভাইয়ের মতো মন্ত্রী আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছি আমি দেখি নাই। সুতরাং আমরা মনে করি আমাদের যে সমস্যাগুলো রয়েছে, গণমাধ্যমের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আমাদের পরামর্শগুলো তিনি কাজে লাগাবেন এবং তার মেধা দিয়ে
বাংলাদেশে একটি সংবাদ গণমাধ্যম বান্ধব একটি পরিবেশ তৈরি করবেন তিনি, সেই প্রত্যাশা রেখে আবারও আমাদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। দৈনিক যুগান্তর সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বিশিষ্ট কবি জনাব কবি আব্দুল হাই শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলা মিশনের প্রধান সম্পাদক জনাব আব্দুল হাই সিদ্দিকী সহ আমাদের মাঝে। আমাদের এই উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজকে যে সেমিনারে মূল কি নোট পেশ করবেন আমাদের এই সহকর্মী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ। আমাদের আজকের বিষয়বস্তু হলো স্বাধীন গণমাধ্যম নতুন। এটা আপনারা জানেন, আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে শুনেছেন, স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য এবং আমাদের করণীয়। তো এ বিষয়ে আব্দুল আহমেদ বিশদ বলেছেন এবং আমি একমত পোষণ করেছি। আমি আর এই বিষয়ে খুব বেশি বলতে চাই। গণমাধ্যম শুধু তথ্য সংবাদের বণিক নয়, গণমাধ্যমের আরো দায়িত্ব, কর্তব্য হচ্ছে সুষ্ঠু জনমত গঠন, নাগরিকদের শিক্ষিত ও সচেতন করা এবং তাদেরকে শুদ্ধভাবে আমোদিত করা। ট্র্যাডিশনাল ও মূলধারার গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক, মূলত এই দুই পংক্তিভুক্ত। এর মধ্যে আছে ছাপা সংবাদপত্র, সাময়িকী এবং রেডিও টেলিভিশন। পরে অনলাইন নিউজ পোর্টালগুলো মূলধারার গণমাধ্যম হিসেবে গণ্য হতে শুরু করেছে। এখন এই মুক্ত গণমাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আছে না। এই স্বাধীনতারও দুটো দিক আছে। এক, অবাধে তথ্য পাওয়ার অধিকার, এটা হচ্ছে স্বাধীনতার অন্তর্গত। আমাদেরকে অবাধে তথ্য পেতে হবে, অ্যাক্সেস টু ইনফরমেশন, এটা ফ্রি হতে হবে। আরেকটা হচ্ছে প্রাপ্ত তথ্য এবং মতামত নির্বিঘ্নে এবং অবিকৃতভাবে প্রচার করবার সুযোগ থাকতে হবে সমাজ, রাষ্ট্রে, দেশে। এই দুই ক্ষেত্রে সবচেয়ে বড় এবং বেশি বাধা আসে কোত্থেকে? রাষ্ট্র এবং সরকারের দিকে। সরকার যত অনুদার হবে, যত অগণতান্ত্রিক হবে, তার তরফ থেকে মিডিয়ার স্বাধীনতার পথে তত বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। এটা স্বতঃসিদ্ধ কথা। আর তাই গণমাধ্যমের স্বাধীনতার লড়াই ও গণতন্ত্রের সংগ্রাম, এটা একদিকে লীন হয়ে যায়। গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতন্ত্র অপরিহার্য পূর্ব শর্ত। গণতন্ত্র থাকতেই হবে, নাহলে স্বাধীন গণমাধ্যম হতে পারে না। একইভাবে গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণতন্ত্রকে টিকতে হলে, থাকতে হলে, গতিশীল করতে হলে, বিকাশমান করতে হলে স্বাধীন গণমাধ্যম লাগবে। এটা অপরিহার্য, এটা অপরিহার্য পূর্বশর্ত, এটা ছাড়া হবে না। এটা কতটা অপরিহার্য তা টমাস জেফারসনের সেই বিখ্যাত উক্তি থেকে বোঝা যায়। ভদ্রলোক ছিলেন আমেরিকান যুক্তরাষ্ট্রের অন্যতম স্থপতি। স্বাধীনতার ঘোষণাপত্রের মোসাবিদা তিনিই করেছিলেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এবং তৃতীয় প্রেসিডেন্ট ছিলেন তিনি। এবং বিশ্বে গণতন্ত্রের পুরোধা যে প্রবক্তা যারা, তাদের একজন তিনি, টমাস জেফারসন। অভাবী থাকেন, তাদের চাকরির যদি নিশ্চয়তা না থাকে, তাহলে এই অনিশ্চিতি ও অনটন ক্লিষ্টতাও গণমাধ্যমের স্বাধীনতার প্রতিপক্ষে দাঁড়ায়। এ সমস্যার নিরসনে সরকার, সাংবাদিক ইউনিয়ন সকলকে সদা সতর্ক ও তৎপর থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটা দুঃখের কথা বলি, গণমাধ্যমের সম্পাদকীয় প্রতিষ্ঠান একেবারে তছনছ হয়ে গেছে, ছত্রখান হয়ে গেছে।
এই ইনস্টিটিউশন যদি অক্ষত থাকতো তাহলে সম্পাদকরা হতে পারতেন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ভ্যানগার্ড। কিন্তু বড়ই দুর্ভাগ্যের কথা, দু চারজন সম্মানজনক ব্যতিক্রম বাদ দিলে আমাদের সম্পাদক বর্গ বহুল ব্যবহারে জর্জরিত, জীর্ণ হয়ে তাদের সম্মান, কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাদের কদমবুসি ও নতজানু ভূমিকা ছিল স্বৈর শাসন ও ফ্যাসিবাদ উত্থানের ও টিকে থাকার অনুকূল। তারা যদি আত্মসমালোচনা, আত্মানুসন্ধান ও অনুশোচনা করে সত্যিকারের ভূমিকায় ফিরে আসেন এবং ন্যায়, সত্য, গণতন্ত্রের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে এক হয়ে শক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করেন, তাহলে অবস্থার কিছুটা রূপান্তর ঘটতে পারে বলে আমার ধারণা। ঢাকা সাংবাদিক সভাপতি, আমি প্রথমে যেটা বলবো যে দেশে এবং সমাজে মুক্ত বুদ্ধির চর্চা নাই, সে দেশে গণতন্ত্র নাই। আর যে দেশে গণতন্ত্র নাই সেখানে সংবাদপত্রের স্বাধীনতা, এটা সোজা সাপটা কথা। এবং আপনাকে বলি যে পৃথিবী, আমরা তো গণতন্ত্রের কথা বলি, যে 2024-এ যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট যে সূচক দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবীর 167 দেশের মধ্যে মাত্র 20টি দেশে পূর্ণ গণতন্ত্র আছে। জঘন্য সব কার্যক্রম যেমন চলছে, এগুলোর মাধ্যমে মূলধারার যে সংবাদ মাধ্যমগুলো চ্যালেঞ্জের সম্মুখীন পৌঁছেছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে। এগুলো থেকে রক্ষা করার জন্য শুধু সরকার একা পক্ষে সম্ভব নয়, প্রতিটা ইনস্টিটিউশন এবং সচেতন মানুষকে, বিশেষ করে যারা আমরা এই সংবাদপত্রের সাথে পেশা হিসেবে গ্রহণ করেছি, তাদের সকলকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে যে আমাদের যে স্বাধীনতা, আমরা যেমন স্বাধীনতা ভোগ করব, একই সঙ্গে দায়িত্বশীলতাও বজায় রাখবো। এটা একটা অসাধারণ ব্যাপার এবং আরো অনেক গুণাবলী তার আছে যেগুলো তিনি সাংবাদিকদের জন্য করতে যাচ্ছেন। যাই হোক, আমাদের প্রধান অতিথি এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সৈয়দ আব্দুল আহমদকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই তার প্রবন্ধটির জন্য। খুব অল্প কথায় একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে অনাক্রমণাত্মক ভাষায় এবং নির্ভর শব্দ বা পুঞ্জ দিয়ে প্রাঞ্জলতা বজায় রেখে তিনি যে প্রবন্ধটি প্রণয়ন করেছেন, সেটা আমি মনে করি একটা রেকর্ড, একটা দলিল। এর মধ্যে কিছু কথা আছে যা খুব বাধাই করে রাখার মতো। যেমন গণমাধ্যম শুধু তথ্য দেন, এটি রাষ্ট্র এবং সমাজের আয়না। কথা তো সত্য, গণমাধ্যম ছাড়া আপনি সমাজের চিত্রটা পাবেন কোথায় খুঁজে? আর সে আয়নাটি স্বচ্ছ রাখে আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত, এটাও সত্য। আমরা যে আজকে এখানে বসছি কি জন্য? গণমাধ্যমের এই পথটাকে কণ্টকমুক্ত করার জন্যই তো। অপতথ্যের যে যন্ত্রণাদায়ক জীবন আমরা পাড়ি দিচ্ছি, সেই জীবনের থেকে উপকূলে পৌঁছানো আমাদের লক্ষ্য। ভাই, আমি আর কারো পদবীর কথা উল্লেখ করছি না, কারণ ওই মাথা থেকে এই মাথা, এই ডান পাশে যারা বসে আছেন, আমার গত 30-40 বছরের সব ঘনিষ্ঠ বন্ধু ভাই তারা। এবং এদের কার কি দায়িত্বটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ওনারা গণমাধ্যম জগতের মানুষ, প্রেস ক্লাবের মানুষ, সাংবাদিকতা জগতের মানুষ, এবং আমি রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় ওদের কাছে মেলামেশা করার সুযোগ পেয়েছি এবং গণমাধ্যম সম্পর্কে আমার লব্ধ জ্ঞানের একটা বড় অংশ আমি ওদের কাছ থেকে পেয়েছি। এবং আমার সৌভাগ্য যে সরকার পরিচালনা করার ক্ষেত্রেও আমি তাদের উপরে নির্ভরশীল থেকে আবার এই নতুন দায়িত্ব পালন করার একটা সুযোগ আমার হাতে এসেছে। আমি আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিএফইউজের এই আলোচনা এখানে আমি সুযোগ পেয়েছি কথা বলার। আপনারা সবাই জানেন যে গণমাধ্যম জগতের বড় অংশীদার হচ্ছে সাংবাদিক সমাজ। মালিক আছেন, সম্পাদক আছেন এবং সর্বোপরি পাঠকরা আছেন।
এই সমস্ত অংশীদারদেরকে সাথে নিয়ে একটা প্রপার মাস কমিউনিকেশন ইকোসিস্টেম এইটাকে বহাল রাখাটাই হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের বিরাট দায়িত্ব। আমি নিজেও যেহেতু দীর্ঘদিন রাজপথের কর্মী ছিলাম এবং এস্টাবলিশমেন্টের বাইরে থেকেই রাষ্ট্র সমাজ রাজনীতি নিয়ে চিন্তা করতে হয়েছে, কাজ করতে হয়েছে, ছাত্র জীবন থেকেই এই বিষয়গুলি নিয়ে বুঝে অথবা না বুঝে অনেক কথা বলতে হয়েছে, চিন্তা করতে হয়েছে। ফলে একটা কি বলা যায়, এটা একটা দীর্ঘ জার্নি আমার রয়েছে। খাবার দাবার খেতাম, হরতালের জন্য এটাকে স্পট পয়েন্ট দিতাম, হরতালের আগে পরে এখানেই বসতাম। অনেকেই নাই, অনেকেই আমরা হারিয়ে ফেলেছি, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি আপনাদেরকে এই দিবস, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করার এই পর্যায়ে প্রথমেই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের জন্য একটা সুযোগ এসেছে। আমরা আমাদের ডিভাইসকে রিস্টার্ট করতে পারি এবং আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত বক্তব্য আমরা সুযোগ পেয়েছি রিস্টার্ট করার। আমাদের ডিভাইস, স্মার্ট ডিভাইসগুলি যখন হ্যাজার্ড হয়ে যায় অথবা হ্যাংওভার হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে হ্যাং হয়ে যায়। তখন আমরা ডিভাইস থেকে ফ্রেশ করার জন্য রিস্টার্ট পয়েন্টটা দিই এবং এইভাবে রিস্টার্ট করলে পরে আবার ওটা দেখা যায় যে যদি হ্যাং হয়ে থাকে ওটা কেটে যায়। বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস এমনভাবে হ্যাং হয়ে গিয়েছিল যে একটা রক্তাক্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র নতুন করে আমরা রিস্টার্ট করেছি এবং একটা ভোট ডাকাতির পার্লামেন্ট হঠাৎ করে হাওয়া হয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণ অবাধভাবে ভোট দিয়ে একটা নির্বাচিত সরকারকে বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়াকে রিস্টার্ট করেছে। এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান প্রথমবারের মতো এমপি হয়ে এই রিস্টার্টেড স্টেটকে লিড করতে সংসদ নেতার চেয়ারে বসেছেন, প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। এবং এই গত কয় মাসের মাত্র অভিজ্ঞতাতে আমরা তার কাছ থেকে যে আশাবাদ পেয়েছি, তাতে নির্বাচনের আগের প্রতিশ্রুতি এবং ক্ষমতা গ্রহণ করার পরের তৎপরতা সবটাই মানুষের মধ্যে আশাবাদকে আরো অনেক বেশি উজ্জীবিত করেছে। দৃশ্যমানভাবে এবং ট্রানজিবল ফর্মে আমাদের কাছে নির্বাহী বিভাগ থাকে, আইন বিভাগ থাকে এবং বিচার বিভাগ থাকে। অদৃশ্যমানভাবে গণমাধ্যম থাকে। এই অদৃশ্যমান গণমাধ্যমের এই চতুর্থ স্তম্ভ সারা পৃথিবীতে যদি বিরাজ না করে তাহলে, এবং তাকে যদি বাকি তিনটি স্তম্ভ সঠিকভাবে পৃষ্ঠপোষকতা না দেয়, তাহলে সেটা কিন্তু সভ্য রাষ্ট্র হিসাবে গণ্য হয় না। আজকের পৃথিবীতে এই মুহূর্তে যদি আমরা দৃষ্টান্ত হিসাবে কাউকে সামনে আনতে চাই, অফকোর্স নর্ডিক কান্ট্রিজ উইল বি দি এক্সাম্পল ফর আস, ফর দ্য ফ্রিডম, ফর দ্য ওয়েলফেয়ার, ফর দ্য কনস্টিটিউশনাল ফেয়ারনেস, যাই বলি না কেন। আমি কম্পেয়ার করছি না বাংলাদেশ এবং নর্ডিকের সঙ্গে, আমি বলছি যে ইফ ইউ লুক ফর এক্সাম্পল, তাহলে আমাদেরকে ন্যাচারালি নর্ডিকের দিকে যেতে হয়। নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এই দেশগুলিতেও গণমাধ্যম কিন্তু কোনো আনুষ্ঠানিক স্তম্ভ না, কিন্তু এই দেশগুলির সভ্যতার যতগুলি প্যারামিটার আছে তার মধ্যে সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে যে এই দেশগুলি গণমাধ্যমের মতো এরকম ইনট্রানজিবল, এরকম ইনভিজিবল স্টেট পিলারকে তারা এমনভাবে প্যাট্রোনাইজ করে দাঁড় করিয়ে রেখেছে যে সেই ধরনের স্বাধীন গণমাধ্যম অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলিকে একটা স্বাভাবিক কার্যকারিতার মধ্যে রাখে এবং একই সঙ্গে একটা জীবন্ত জবাবদিহিতার মধ্যে রাখে, একটা জীবন্ত জবাবদিহিতার মধ্যে রাখে। ফলে নির্বাচনের রাজনীতি বা নির্বাচনের ডেমোক্রেসি অথবা নির্বাচনের যে কনস্টিটিউশনাল প্র্যাকটিস, সেটা কিন্তু একটা ডে টু ডে প্র্যাকটিসে ট্রান্সফর্ম হয়। গণমাধ্যমে একমাত্র পারে যে 5 বছর পর পরের যে নির্বাচন,
সেই নির্বাচনকে 5 বছর যাবত যদি জীবন্ত রাখতে হয়, তো ইট ইজ অনলি দি মাস কমিউনিকেশন, ইট ইজ অনলি দি মাস মিডিয়া যে জনগণের এই প্রত্যাশাকে জীবন্ত রাখে। যেই রাজনৈতিক প্রক্রিয়া গণ, কিন্তু আমি কথাগুলি বলছি এই কারণে যে এবারের প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের জন্য একটা নতুন করে চিন্তার জগৎকে উন্মোচিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। কেননা আমরা 2024-এর রাষ্ট্রীয় সরকারের রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আলোচনাগুলি করছি, এবং শুধুমাত্র সেগুলি আমাদের কাছে ইতিহাস নয়, সেই সমস্ত ঘটনা, দুর্ঘটনা এবং সেই সমস্ত বীরত্বগাথা ইতিহাস সবগুলি আমাদেরকে ভবিষ্যতের করণীয় সম্পর্কে অনেক বার্তা দিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, সেই বার্তাগুলিকে আমরা বুঝেছি? সেই বার্তাগুলিকে আমরা পাঠ করতে পেরেছি? এবং সেই পাঠ করা বার্তাগুলিকে আমরা কি আমাদের কর্মপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং তাকে আমরা নিয়মিত চর্চা করতে পারছি? এই প্রশ্নগুলির উত্তর দেয়া অথবা উত্তর আদায় করার জন্যই আমি মনে করি যে মুক্ত গণমাধ্যম অবশ্যই আমাদের জন্য, একটা সভ্য রাষ্ট্রের জন্য জরুরি। এবং আমাদের দেশের যা যা সমস্যা ইতিপূর্বে হয়েছে, তার মধ্যে যা যা কারণ আছে, তার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি সুস্থ গণমাধ্যম ব্যবস্থা না থাকা। এবং এই সুস্থ গণমাধ্যম ব্যবস্থার না থাকা এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ৪র্থ সংশোধনী। সংবিধানের ৪র্থ সংশোধনীকে পাঠ করলে আপনারা দেখবেন তার যত ভয়াবহতা, তার সবচেয়ে ভয়াবহতা কিন্তু হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা। এবং তৎকালীন সময়কার সরকারের যা যা দুঃশাসনের চেহারা এবং চরিত্র আছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিক কিন্তু হচ্ছে এটা। একই সঙ্গে আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে যে সেই ৪র্থ সংশোধনীকেও যারা সমালোচনা করতে পারেননি বা করেন না, বা এখনো সেটাকে তাত্ত্বিকভাবে রাজনীতির একটা অনিবার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা চান, তারাও কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করেই ৪র্থ সংশোধনীকে মহীয়ান করতে চেয়েছেন। আমি কমিউনিকেট করতে পেরেছি কিনা? অর্থাৎ যে ৪র্থ সংশোধনী গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে, সেই ৪র্থ সংশোধনীকে আড়াল করার জন্য অথবা তাকে মহীয়ান করার জন্য কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করা হয়। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বহু রঙের গ্লাস থাকতে পারে, এবং আমাদের মতো সাধারণ মানুষ অথবা দেশের অপমর জনগণ ওটা কেমন কি পানি তা জানবে না, কিন্তু যে গ্লাসে রাখবে সেই পাত্রের রংটাই তো সে দেখবে। এবং এই পাত্রগুলির যারা মালিক, তারা প্রত্যেকেই যদি পানিকে এই ধরনের বিচিত্র বিচিত্র রং বেরঙের পাত্র রাখেন, তাহলে দর্শকরা তো যেই পাত্রে, যেই রঙের পাত্রে রাখা হবে সেই রং ভাবেই দেখবে। কিন্তু সবগুলি পাত্র যদি ভেঙে ফেলা হয়, তাহলে সবগুলি তো পানি, আর তো একটাই ট্রান্সপারেন্ট কালার, ওয়াটার কালার। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা, আমি নিশ্চিত যে আপনারা এই কথা জানেন। চ্যালেঞ্জটা কিন্তু এই নয় যে সত্য দুইটি, চ্যালেঞ্জটা কিন্তু হচ্ছে এই যে সত্যকে কতগুলি পাত্রে রাখার জন্য কতগুলি কারিগর কাজ করে, এবং সেই সকল কারিগরের বিচিত্র বিচিত্র রঙের যে পাত্র, যেই পাত্রে সে তথ্যকে ধারণ করতে চান, কন্টেন্টকে সে কন্টেইন করতে চান এবং এইভাবে বিভ্রান্ত করতে চান, তার চ্যালেঞ্জটা আমরা কিভাবে করব, সেটাই কিন্তু চ্যালেঞ্জ। অতএব তথ্য সরবরাহর বাধাটা যত না বেশি সমস্যা আজকের যুগে, তার চেয়ে কিন্তু বেশি সমস্যা হয়ে গেছে তথ্যকে নিজের রঙের, মনের, আদর্শের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার যে প্রবণতা, তাকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। একটু আগে আব্দুল হাই সিকদার ভাই উদাহরণ দিয়েছেন যে কুকুর মারার কাহিনীকে দুই ভাবে দেখা যেতে পারে। আমরা বহু সোশ্যাল মিডিয়াতে নানান রকম আমরা কার্টুন দেখি বা ছবি দেখি, তাই না? একই সত্য দুই ভাবে দেখা যায়। এবং আপনারা যারা খুব ফ্রি ইনফরমেশন, বাট এট দ্য সেম টাইম ইট শুড বি ক্লিন ইনফরমেশন। অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচি না। আমরা যারা অক্সিজেনকে চিনি, তিনি অক্সিজেন গ্রহণ করি। যেই শিশু অক্সিজেনকে চেনে না, জানে না,
সেও কিন্তু অক্সিজেনের উপরে নির্ভরশীল হয়ে নিঃশ্বাস নেয়। কার্বন ডাই অক্সাইডের ঘাটতি থাকলে পরে কারণ যা যা সমস্যা হওয়া তা কিন্তু হতেই থাকবে, যে কারণে আমাদের বৃক্ষরোপণ করার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। সারা দেশের পৃথিবীতেই এটা একটা চ্যালেঞ্জ, আমাদের যেভাবে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ফসিল ফয়েলের কারণে যে চ্যালেঞ্জগুলোকে ফুলফিল করছি, একটার সঙ্গে একটা চেইন রিলেটেড। এনিওয়ে, তাহলে অক্সিজেনের উপরে আমাদের এই যে নির্ভরশীলতা, তেমনি সিভিলাইজেশনের অক্সিজেন হচ্ছে কিন্তু ইনফ্যাক্ট ক্লিন ইনফরমেশন। ইটস নট অনলি ইনফরমেশন। দূষিত হাওয়া অথবা অক্সিজেন ঘাটতি সম্পন্ন বায়ু যেমন আমার নিঃশ্বাস কতটা স্বাভাবিক এবং কতটা অস্বাভাবিক হয় তা নির্ধারণ করে, তেমনি ফ্রি ইনফরমেশন এবং ক্লিন ইনফরমেশনও কিন্তু একটা সিভিলাইজড সোসাইটি কতটা সিভিলাইজ থাকবে কি থাকবে না তা ডিপেন্ড করে। আমাদের জন্য একটা প্যারাডাইম থেকে একটা জিনিসকে কিভাবে দেখা যায়, আবার ওই অ্যাঙ্গেল থেকে কিভাবে মিডিয়া ইকোসিস্টেমের প্রধান সমস্যা যত না বেশি স্বাধীনতা, তার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করার চ্যালেঞ্জ। আমিও আপনার সঙ্গে একমত। কথাটার দায়িত্ব কিন্তু আপনাদের ঘাড়েই রাখলাম, কথাটা কিন্তু আপনারা বলেছেন, আমি শুধু সমর্থন করলাম। অর্থাৎ স্বাধীনতা এবং দায়িত্বশীল গণমাধ্যমে তথ্য প্রবাহ, এই দুটোর সমন্বয় কিন্তু আজকের চ্যালেঞ্জ। কলোনিয়াল সিস্টেমে অথবা ফ্যাসিস্ট আমলে ফ্রিডম অফ স্পিচটাই কিন্তু আমাদের জন্য ফোকাস পয়েন্ট ছিল। তো আজকের এই পরিস্থিতি এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল ইকোসিস্টেম, এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, পাওয়ার অফ ইন্টারনেট, পাওয়ার অফ কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার অফ সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই পুরো ব্যাপারটা মিলে এটা একটা নতুন ইনফরমেশন ইকোসিস্টেম আমাদের সামনে এসে হাজির হয়েছে। 60-এর দশক, 70-এর দশক, 80, এমনকি 90-এর দশক ইন্টারনেট জন্ম নেওয়ার আগের যে গণমাধ্যম, তথ্য, সাংবাদিকতা, প্রেস ক্লাব, এই সমস্ত যে পরিভাষাগুলি আমরা জানতাম, সেই সমস্ত পরিভাষাগুলির সঙ্গে কিন্তু আর সেখানে দাঁড়িয়ে নাই। তা কিন্তু অনেক বেশি বিবর্তিত হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, রূপান্তরিত হয়েছে। এবং আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে যে এই রূপান্তরিত প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে সময় উপযোগী ভাবে আমরা কি আমাদেরকে তৈরি করতে পেরেছি কি পারিনি, এবং এটাকে সময় উপযোগী ভাবে যদি আমরা মানুষের প্রত্যাশাও কিন্তু সে কারণে অনেক বেশি ডিজিটাল এক্সপেকটেশনের চেহারা নিয়েছে। এক্সপেকটেশন বিকেম অলসো ডিজিটাল। অতএব অ্যানালগ মাইন্ড সাইকোলজি দিয়ে কিন্তু ডিজিটাল সাইকোলজিকে মিট করা যাবে না, এনগেজড হওয়া যাবে না। তথ্যমন্ত্রী হিসেবে আমি তার সমাধান এখনো বের করতে পারি নাই বা মন্ত্রণালয় পারে নাই, কিন্তু আমি আপনাদের সঙ্গে সানন্দে বলতে চাই, গভীর উদ্বেগের সঙ্গে আমরা এই সমস্যাটিকে চিহ্নিত করেছি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা তো পরে, আগে তো রোগ নির্ণয়। এটা তো সেই দিন নাই যে হাত টিপলাম, নাড়ি টিপলাম, তারপরে একটা ট্যাবলেট লিখে দিলাম। ডাক্তার কথাই বলবে না ডায়াগনোসিস ছাড়া। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের বলতে পারি চিকিৎসা দেওয়ার মতো যোগ্যতা, দক্ষতা এখনো তথ্য মন্ত্রণালয় হয় নাই, কিন্তু তথ্য মন্ত্রণালয় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চায় আমরা রোগ নির্ণয় করে ফেলেছি। এবং সে কারণেই আমরা মনে করি যে এই ইকোসিস্টেমের সমস্ত অংশীদারদেরকে অংশগ্রহণ করা ছাড়া এবং তাদেরকে একটা সেম পেজে না নেওয়া পর্যন্ত এটার কোনো ডুয়েবল কোনো সলিউশন বের করা যাবে না, ওয়ার্কেবল কোনো সলিউশন বের করা যাবে না। তো আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই, দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করার জন্যই স্টেক হোল্ডারদেরকে এক জায়গায় জড়ো করা। সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা যারা সাংবাদিক। আপনাদের মেধা পরিশ্রমের উপরে ভর করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এখানে বিনিয়োগ করেছেন, এন্টারপ্রেনার আছেন, মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা এন্টারপ্রেনারশিপ করেছেন, তারা এখানে ব্যবসার জন্য এসেছেন। কিন্তু তার ব্যবসার প্রধান পণ্য উৎপাদন করে তারা আপনারা সাংবাদিক। আপনাদের প্রোডাক্ট সফট, আপনারা জুতা, জামা কাপড় তৈরি করেন না, আপনারা নিউজ মেক করেন। চলমান ঘটনা থেকে ঘটনাগুলিকে জেনে নিয়ে তার মধ্যে থেকে নিউজ ভ্যালুকে আপনারা এক্সপ্লোর করেন, দেন ওটাকে একটা নিউজ কন্টেন্টে ট্রান্সফার করেন, দেন ওটা পাঠকের কাছে যায়। এরপর সেই পাঠককে ঘিরে ওই গণমাধ্যম, ওই পত্রিকার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। ওটার উপরে ভর করে তিনি আবার বিজ্ঞাপনদাতা জোগাড় করেন, দেন বিজ্ঞাপনদাতার টাকায় তিনি ব্যবসা করেন। আপনাকে বেতন দিলেও করেন, আপনাকে বেতন না দিলেও করেন, অথবা অসম্মানজনক ভাবে বেতন দিলেও তিনি করেন, অথবা সম্মানজনক বেতন দিলেও তিনি করেন। এরকম একটা পরিস্থিতিতে
সরকারের হাতে তো আগেও পত্রিকা ছিল বলতে একমাত্র ট্রাস্ট ছিল, আর এখন তো তাও নাই। ফলে আমাদের দায়িত্বটা কি? তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা কি? তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এটাকে যেহেতু ইন্ডাস্ট্রি হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি 2002 না 3 বোধ হয়, না মনে আছে, এনিওয়ে 2004 এনিওয়ে আমরা এটাকে, সরকার এটাকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করেছে। ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করার কারণে এটাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত রিলেভেন্ট ল আছে ওই ল দিয়ে চলতে হচ্ছে। তার মানে শ্রম আইন লাগছে এখানে, শ্রম মন্ত্রণালয় সেই আইনটা তৈরি করছেন। আবার পেশায় আপনারা হলেন সাংবাদিক, এটার দেখভাল করার দায়িত্ব হচ্ছে তথ্য মন্ত্রণালয়। এরকম নানান কিন্তু কমপ্লিকেসি রয়ে গেছে, বিশেষ করে পলিসি লেভেলে ডিসিশন নেওয়ার জন্য দেখা গেছে যে নানান রকম চ্যালেঞ্জগুলো। বিজনেস মিন করি বলে কিন্তু আমি এই সমস্যাগুলিকে টের পাচ্ছি। বিজনেস যদি না মিন করতাম তাহলে কিন্তু সারাদিন বক্তৃতা করে চেহারা টেহারা দেখায় বা চিন্তাবাদ মুদ্রাবাদ করেছেন, আমি কারো নাম বলতে চাই না, বাট আই মিন বিজনেস, যে কারণে আমি কিন্তু এটার মধ্যে ঢুকে প্রত্যেকটা প্রবলেমগুলিকে আগে চিহ্নিত করছি। আমি আগেই বলেছি চিকিৎসা হবে পরে, আগে রোগ নির্ণয় করতে হবে। একেবারে পেট ব্যথা থেকে শুরু করে ওর মাথা চুল কেন পড়ে যাচ্ছে তাও আমাকে বের করতে হবে। আমি আহ্বান করব যে এই জগতের সবচেয়ে বড় অংশীদার হচ্ছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা, এবং তার মধ্যে সবচেয়ে বড় বার্গেনিং সংস্থা হচ্ছেন আপনারা, বিএফইউজে, ডিউজে, আপনাদের রেজিস্টার্ড। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য এবং আপনাদেরও দায়িত্ব এই সমস্যাগুলিকে তুলে ধরা। সে কারণে কেবলমাত্র সুপারফিশিয়াল বার্গেনিং এর মধ্যে না থেকে এই প্রবলেমের স্ট্র্যাটেজিক ক্যারেক্টারটাকে কিভাবে বোঝা যায় এবং সেইখানে কি করে এনগেজ করা যায়, সেইখানে কি করে আমরা যৌথভাবে কাজ করতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদের কাছে, আপনাদের সকলকে সামনে রেখে, বিশেষ করে এই ক্যামেরা এবং ফটো জার্নালিস্টদেরকে সাক্ষী রেখে দেশবাসীকেও যুক্ত করতে চাই। আসুন একসঙ্গে মিলে আমরা সমাধান বের করি, একটি স্বাধীন দায়িত্বশীল। আমাদের যে কোনো স্টেট সিস্টেমে ইনফরমেশন মিনিস্ট্রি হচ্ছে সবচেয়ে পলিটিক্যাল মিনিস্ট্রি। তাকে সারাক্ষণই কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও প্রবাহকে অবাধ রাখতে হয় এবং সরকার যে সমস্ত তথ্যগুলি তৈরি করছেন, তার সেবা, তার তৎপরতা, তার কর্ম, সেগুলিকে তুলে ধরছেন। অথবা যদি কোনো কারণে কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়ে তাহলে সেটাকেও একটা প্রপার ম্যানেজমেন্টে আনতে হচ্ছে। আর এখন তো ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে, ইন্টারনেটের হওয়ার কারণে এক মুহূর্ত লাগে একটা বড় ধরনের অপতথ্য বা ভুল তথ্য ছড়িয়ে পড়তে। এবং একটা ভুল তথ্য, অপতথ্য যদি মাত্র 5 ঘন্টাও যদি প্ল্যাটফর্মে ভেসে বেড়ায়, সে কারণে যে 2-একটা দুর্ঘটনা ঘটে যাবে না, দেখা গেল পরে আবিষ্কার হলো যে পুরোটাই একটা ভুয়া, কিন্তু ততক্ষণে দেখা গেলো যে 2টা লাশ হয়ে গেছে, ততক্ষণে দেখা 3টা লাশ হয়ে গেছে। তো ইটস এ নিউ চ্যালেঞ্জ ফর দিস ইকোসিস্টেম। আবার এখানে ধরেন সুষ্ঠু সাংবাদিকতা যাতে চ্যালেঞ্জের মধ্যে না পড়ে, আবার সেটাও খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু নানান রকম অংশীদারদের নানান রকম একটা কনফ্লিক্টিং সিনারিও এর মধ্যে আছে। ফলে ইটস এ নিউ প্রবলেম এবং এই নিউ প্রবলেমের সলিউশনটা অবশ্যই হবে নতুন। ভাইরাস যদি নতুন হয় তার অ্যান্টিভাইরাসটাও তো নতুন হইতে হবে, পুরোনো অ্যান্টিভাইরাস দিয়ে তো কাজ হবে না। তা আমি সেই কারণে আপনাদেরকে আহ্বান রাখলাম যে অংশীদারদের মধ্যে আমি সবচেয়ে কার্যকরী অংশীদার যেটা আপনাদেরকে মনে করি। আপনাদের উপরে ভর করেই তথ্য প্রবাহ চলে, আপনাদের উপরে ভর করেই পত্রিকা মালিকরা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের উপরে ভর, আপনাদের পেশাকে ঘিরেই প্রেস চলে, এটা চলে, ওইটা চলে। এমনকি ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছু করে না, সংবাদ উৎপাদন করেন আপনারা। শুধু ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করার কারণে সে আবার বলে যে তুমি যদি আমার প্ল্যাটফর্মে তুমি যদি এই সংবাদ প্রবাহ করো তাহলে তোমার টাকা দিব। আরে সংবাদ উৎপাদন করলো হচ্ছে মিডিয়া হাউস। আর যদিও বাই দিস টাইম অস্ট্রেলিয়াতে এবং ইউরোপে এই ব্যাপারে পরীক্ষামূলক আইন চলছে, নিশ্চয়ই আপনারা জানেন সবাই। আমরাও একটু পরীক্ষা করার কাজে হাত দিয়েছি যে কিভাবে কি করা যায়। তো এরকম একটা জগতে আবার এটাকে তো টেকনোলজির এই ক্ষমতা, সম্ভাবনা এবং বিকাশকে নাকচ করার ক্ষমতা তো আমাদের নাই। আমি হাজারবার বললেও আমার উঠতি বয়সের আমার ছেলে মেয়ে সে তো এই ডিভাইস বন্ধ করা, ব্যবহার বন্ধ করবে না বলে আমরা তো এখানে ঢুকে পড়েছি। আমি যোগ করে একটা কথা বলি যে মানে এটা নিউজ ইনফরমেশন আকারে নিয়ে না, এটা জাস্ট একটা হালকা কথা বলছি যে প্রিয়তমা স্ত্রীকে নিয়ে অথবা তার স্বামীকে নিয়ে দরজা আটকায় তারা তাদের ব্যক্তিগত সংলাপে যাবেন, তাই না? এবং ওই মুহূর্তটা যারা আমরা আশেপাশে থাকতাম তাদের জন্য খুব মজার ব্যাপার ছিল, যেটা একটা চমৎকার একটা প্যারাডাইম শিফট হয়ে গেল আর কি। যেটা এতদিন ছিল একটা অপরাধ বৈবাহিক সম্পর্কের জন্য, এটা একটা চমৎকার একটা আনন্দের বিষয়।
সেই আমলের দরজা আটকালেই সব গোপনীয়তা নিশ্চিত হয়ে যেত। এখন দরজা আটকালেন বটে, কিন্তু হাজবেন্ডের হাতে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে এটা দিয়ে ঢুকছে, সেও ঢুকছে। বলেন কোন গোপনীয়তার ওখানে কোনো প্রশ্ন আছে? আর কোন গোপনীয়তার কোনো অর্থ আছে? অতএব খিল দিলেই কিন্তু আর গোপনীয়তা হয় না। অতএব গোপনীয়তার সঙ্গেও কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আমি যখনই বলবো গোপনীয়তা, গোপনীয়তা বলতে আগে বুঝতাম দরজা আটকালেই গোপনীয়তা, এখন কিন্তু আর সেই গোপনীয়তা নাই। এমনকি অনেক গোপনতম, অন্তরঙ্গতম এবং একান্তই ব্যক্তিগত মুহূর্তগুলিকেও কে কত বেশি লিক করতে পারে এবং সোশ্যাল মিডিয়া এটাকে কত বেশি ছড়িয়ে দিতে পারে, সেটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। আপনারা জানেন বোধহয় যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রিতে, এবং তার প্রধান কাজই হচ্ছে মানুষের অগোচরে তাকে ফাঁকি দিয়ে তার ব্যক্তিগত গোপনীয়তাকে চুরি করা, লিক করা। বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, এখানে সেখানে, টয়লেটে আপনার একদম মানে ফাঁদ পেতে বসে আছে। বিশেষ করে আপনার থার্ড ওয়ার্ল্ডের এটা হলো থাকে, দেন এটা বিক্রি হয় আবার ফার্স্ট ওয়ার্ল্ডে। পর্ন ইন্ডাস্ট্রি এত পাওয়ারফুল এবং এত বিশাল টার্নওভার। এনিওয়ে, আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি কথা আর বাড়াবো না। আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, এরকম পরিস্থিতিতে আমাদেরকে ব্যালেন্সড ফ্রিডমটাকে টার্গেট করতে হবে। ফ্রিডম বাট ব্যালেন্সড। এবং এই ব্যালেন্স ফ্রিডমটা টার্গেট করতে চাইলেই আমাদেরকে একটা চেকস এন্ড ব্যালেন্স সিস্টেমে যেতে হবে। তোমার ফ্রিডম আছে, আমারও ফ্রিডম আছে। আমার ফ্রিডম তোমাকে ব্যালেন্স করবে, তোমাকে চেক করবে যাতে তুমি অ্যানার্কিস্ট না হয়ে যাও ইন দ্য নেম অফ ফ্রিডম। আর তোমার ফ্রিডম অ্যান্ড পাওয়ার আমার ফ্রিডমকে চেক করবে যাতে আমি যেখানে অ্যানার্কিস্ট না হয়ে যাই বা ফ্যাসিস্ট না হয়ে যাই। এই লক্ষ্যটা অর্জন করার জন্য এর মেকানিজমটা কি হবে সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এবং সাধারণত দেখা যায় যে এই কাজগুলি করার পিছনে কাজ করে, ধরেন ক্ষমতার একটা মোহ কাজ করে, অথবা আদর্শের একটা প্রেম কাজ করে। কিন্তু তথ্যের জগতে বস্তুনিষ্ঠতা হলে সবচেয়ে বড়। সেই বস্তুনিষ্ঠ তথ্যকে আদর্শের লেন্স দিয়ে আগেই যেটা বলেছিলাম, রঙিন রঙিন গ্লাসে যে যার মতো করে দিবে। বামপন্থীরা একরকম গ্লাসের মধ্যে তথ্যটা রাখবে, আরেকজন আরেক পন্থী আরেক ভাবে রাখবে, আরেক পন্থী আরেক জায়গায় রাখবে, আরেক পন্থী আরেক জায়গায়। যে পন্থীর গ্লাসে দিয়ে ওটা পানিটা দেখবেন যে ওই পন্থীর রং দেখা যায়, তথ্য কিন্তু একই। অতএব বাস্তবতাটা কি হচ্ছে? গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠতা দিয়ে মূল্যায়ন করতে হবে। কত বড় বিপ্লবী কথা বলছেন, কত বড় মার্ক্সবাদী কথা বলছেন, আর কত বড় ইসলামী চিন্তাবিদ কথা বলছেন, এটা কিন্তু কোনো মানদণ্ড না। মানদণ্ড হচ্ছে ওটার মধ্যে বস্তুনিষ্ঠতা কতটুকু আছে। আর এই বস্তুনিষ্ঠতাকে মেজারমেন্ট করার জন্যই এখনকার ডিজিটাল সিস্টেমে ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে নানান রকম মেকানিজমকে বের করা যায়। অতএব আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা সিস্টেমের মধ্যে এই ধরনের ডিজিটাল চেকিং অ্যান্ড ব্যালেন্স সিস্টেমটাকে আমরা ইন্ট্রোডিউস করতে টার্গেট নির্ধারণ করতে হবে। এর মধ্য দিয়ে আজকে যে শিরোনাম করছেন আপনারা, স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য মোকাবেলা। এই অপতথ্য মোকাবেলার কাজটি আমরা নিশ্চিত করতে পারবো এবং গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করতে পারবো। আমি সর্বশেষ আবারও আহ্বান জানাই, এটি শুধুমাত্রই কোনোমাত্র আনুষ্ঠানিকতা না, আসলেই আমাদের জন্য একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। এবং গণমাধ্যমের ক্ষেত্রে অন্তত এই যুদ্ধটা আমরা সবাই মিলে দাঁড় করিয়ে যদি দিয়ে যেতে পারি, ভবিষ্যতের কোনো বিপদগামী রাজনৈতিক শক্তিও এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভাঙতে তখন আর সাহস পাবে না বা কোনো সুযোগ পাবে না। যেহেতু আমাদের প্রতিষ্ঠিত যে কোনো ব্যবস্থাপনাটাকে আমরা যখনই ডিজিটালাইজ করে ফেলতে পারবো, তখন কোনো ব্যক্তির পক্ষে কিন্তু আর এটা করা সম্ভব না। কোনো ব্যক্তির পক্ষে বা ইভেন কোনো আদর্শের পক্ষে কিন্তু সম্ভব হবে না। সাম্প্রতিককালে আমরা দেখছি গণমাধ্যমের এই ক্ষমতার কারণে নেপালে শুধু সরকারি দল না, বিরোধী দলকেও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়তেছে একই সময়। অতএব দেখা গিয়েছে যে তথ্যের ক্ষমতা এবং প্রবাহের ক্ষমতাটা এমন, বলা যায় না এখন আবার ওনারা যেমন আছেন এটা যে একেবারে গ্যারান্টেড তাও না। বিকজ তথ্য প্রবাহের ক্ষমতা এখন এমন হয়ে গেছে যে কোনো সময় গণমানুষকে সে যুক্ত করে ফেলছে। আর যে কোনো সময় যদি গণমানুষকে যুক্ত করে ফেলছে, সেই কারণে রাষ্ট্রের ক্ষমতা কিন্তু আগের মতো থাকছে না। রাষ্ট্র যেমন আগে মনে করতো বা সরকার মনে করতো আমি তো তথ্যমন্ত্রী হয়ে গেছি, তো আমি যা বলবো তাই, কিছুই ছাপবে না, একটা মিডিয়া হাউস ছাপলো না, কিন্তু সে লিক করে দিল একটা সোশ্যাল মিডিয়ার কাছে, দ্যাটস ইট। তার পত্রিকায় ছাপতে হয়তো 20,000, অথচ সোশ্যাল মিডিয়ায় একই জিনিস লিক করে দেওয়ার কারণে ওখানে ছড়িয়ে পড়বে 20 লাখ।
বহু বড় বড় গণমাধ্যমের ইন্ডাস্ট্রির হাউস আছে, সে 100 কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রিতে লোক নিয়োগ করে সে যে পরিমাণ ক্লাউড তৈরি করেছে, তার চেয়ে একজন ক্রিয়েটিভ ইউটিউবার অনেক বেশি বড় ক্লাউড তৈরি করে বসে আছে। এনিওয়ে, আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখলাম, আমি যেহেতু একটা যুদ্ধে নেমেছি অপতথ্য মোকাবেলা করার জন্য এবং গণমাধ্যমের স্বাধীনতা আপনাদের সকলকে নিশ্চিত করার জন্য, আশা করি আপনাদের সকলকে সাথে নিয়ে কাজটি করতে পারবে তারেক রহমানের সরকার। খোদা হাফেজ। বাংলাদেশ।